আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। প্রাচীন শাস্ত্র আর ঐতিহাসিক দলিলগুলো ঘাটলে একটা অসাধারণ ব্যাপার চোখে পড়ে, আর তা হল পানি বণ্টন আর এর ব্যবস্থাপনাকে ঘিরে সেই সময়ে গড়ে উঠেছিল দারুণ সুশৃঙ্খল একটা ইকোসিস্টেম। এই উৎসগুলো শুধু যে আধ্যাত্মিক কথা বলছে তা কিন্তু নয়, বরং সমাজের একটা অতিপ্রয়োজনীয় সম্পদ কিভাবে সবার মাঝে ন্যায়সঙ্গতভাবে ভাগ হওয়া উচিত তার একটা নিখুঁত আইনি আর সামাজিক কাঠামো পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে। আজকের এই যাত্রায় আমরা মোট ৫টি বিষয় নিয়ে কথা বলব। পানির ঐশ্বরিক উৎস, জনকল্যাণে কূপ ও ওয়াকফ, সেচ ও প্রতিবেশীর অধিকার, প্রাণী ও প্রকৃতির অধিকার এবং সবশেষে পানি কক্ষিগত করার শাস্তি। চলুন প্রথম বিষয়টা দিয়ে শুরু করা যাক, পানির ঐশ্বরিক উৎস। শাস্ত্রের এই শক্তিশালী লাইনটা একটু খেয়াল করুন। আর আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। এই একটা বাক্যই পরিষ্কার করে দিচ্ছে যে পৃথিবীতে প্রাণের একেবারে আদি ভিত্তিই হল পানি। এটা তো মানুষের কারখানায় তৈরি কোনো পণ্য নয়, তাই না? বরং এটা আমাদের অস্তিত্বেরই পূর্বশর্ত। এই মূল দর্শনটা একবার ধরতে পারলে সামনের আইনি বিষয়গুলো বোঝা আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। আর এখানে আরেকটা দারুণ ব্যাপার উঠে আসে। বিশুদ্ধ পানি যে কোনো মানবসৃষ্ট জিনিস নয়, সেটা বোঝাতে এখানে দুটো চমৎকার প্রাচীন শব্দের উল্লেখ আছে। একটা হলো আল মুজান, মানে বৃষ্টির মেঘ, আর অন্যটা হলো আল উজাজ, যার মানে হলো লবণাক্ত বা তিক্ত পানি। মূলগ্রন্থগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আকাশ থেকে ঝরে পড়া এই সুপেয় পানি কিন্তু একটা সর্বজনীন উপহার। প্রকৃতি চাইলে তো একে লবণাক্তও করে দিতে পারত। তাই আসল কথা হলো, যেহেতু এটা মানুষের নিজের তৈরি নয়, তাই কেউই এটাকে নিজের একচেটিয়া সম্পত্তিতে পরিণত করতে পারবে না। এবার চলুন দ্বিতীয় ভাগে যাই, জনকল্যাণে কূপ ও ওয়াকফ। প্রাচীনকালের একটা ঐতিহাসিক ঘটনা এখানে দারুণভাবে প্রাসঙ্গিক। একবার হলো কি, একটা বিশাল জনপদে সুপেয় পানির চরম হাহাকার দেখা দিল। তখন ওসমান নামের এক ব্যক্তি নিজের পকেটের টাকায় রুমা নামের একটা ব্যক্তিগত কূপ কিনে নিলেন। ভেবে দেখুন, সাধারণ মানুষের পানির অভাব মেটাতে নিজের জমানো সম্পদ ঢেলে দেওয়ার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? এই ঘটনা থেকে যে চমৎকার আইনি ধারণাটা জন্ম নিল তাকেই বলা হয় ওয়াকফ বা পাবলিক এন্ডোমেন্ট। এর মানে হল ব্যক্তিগত মালিকানাকে চিরস্থায়ীভাবে মানুষের কল্যাণে দান করে দেওয়া। নিয়মটা এমনভাবে প্রতিষ্ঠিত হল যে যিনি এত টাকা দিয়ে কূপটা কিনলেন, তার পানির বালতি আর সমাজের একেবারে খেটে খাওয়ার সাধারণ একজন মানুষের পানির বালতির অধিকার একদম সমান হয়ে গেল। সম্পদ বণ্টনের কি অসাধারণ একটা সাম্য, তাই না? এবার চলুন একেবারে প্রান্তিক পর্যায়ের একটা সামাজিক নিয়মের দিকে তাকাই। সে যুগে একটা পাত্র থেকে পানি বা দুধ ভাগ করে খাওয়ার সময়ও দারুণ কিছু শিষ্টাচার মানা হতো। একবার এক মজলিসে পানীয় পরিবেশনের সময় নবীজির ডান দিকে বসেছিল অল্প বয়সী এক বালক, আর বাঁদিকে ছিলেন সমাজের সব গণ্যমান্য প্রবীণ ব্যক্তিরা। কিন্তু অবাক করার বিষয় হলো, তিনি পদমর্যাদা বা বয়সের চেয়ে নিয়মকে বেশি গুরুত্ব দিলেন, আর ডান দিকের ওই বালকটিকেই আগে পানীয় অফার করলেন। এই ছোট্ট উদাহরণটাই প্রমাণ করে যে সাধারণ সম্পদ ভাগাভাগির ক্ষেত্রে নিয়ম সবার জন্যই সমান। আমাদের তৃতীয় বিষয়টা হল সেচ ও প্রতিবেশীর অধিকার। প্রাচীন নথিপত্রে একটা খুব চমকপ্রদ আইনি মামলার বিবরণ পাওয়া যায়। ঘটনাটা হল হাররাহ খালের পানি প্রবাহ নিয়ে। খেজুর বাগানের সেচ দেওয়াকে কেন্দ্র করে জুবাইর এবং তার এক আনসারি প্রতিবেশীর মধ্যে রীতিমতো তীব্র বিবাদ বেঁধে গেল। পানি কার জমিতে আগে যাবে আর ঠিক কতটুকু যাবে, এটাই ছিল ঝামেলার মূল কারণ। এই ঘটনাটা কিন্তু কৃষিক্ষেত্রে সম্পদ বণ্টনের একদম বাস্তব একটা চ্যালেঞ্জ আমাদের সামনে তুলে ধরে। এই বিবাদ মেটাতে যে সুনির্দিষ্ট রায়টা দেওয়া হয়েছিল, সেটা শুনলে অবাক হতে হয়। নিয়মটা ছিল ভীষণ সুশৃঙ্খল। যেহেতু পানি স্বভাবতই উঁচু থেকে নিচুতে গড়ায়, তাই প্রথমে উঁচু জমির মালিকই পানি পাবে, কিন্তু সে চাইলেই অনন্তকাল পানি আটকে রাখতে পারবে না। পানি তার জমির আইল বা পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছানো মাত্রই তাকে বাধ্য হয়ে নিচের প্রতিবেশীর জন্য পানির প্রবাহ ছেড়ে দিতে হবে। ভৌগোলিক বাস্তবতার সাথে ন্যায্যতার কি নিখুঁত একটা ব্যালেন্স! কৃষি আইনের এই রায়টা আসলে একটা চিরন্তন নীতির সাথে গাঁথা। কেউ যদি শুধু এই আক্রোশে নিজের প্রয়োজনের অতিরিক্ত পানি আটকে রাখে, যাতে অন্যের জমিতে ঘাস বা ফসল না ফলতে পারে, তবে সেটা পুরোপুরি অবৈধ। এই নিয়মটা যে কোনো ধরনের একচেটিয়া আধিপত্যকে রুখে দেয় আর নিশ্চিত করে যে অতিরিক্ত সম্পদ যেন পুরো সমাজেরই কাজে লাগে। এবার আমরা কথা বলবো ৪ নম্বর বিষয় নিয়ে, প্রাণী ও প্রকৃতির অধিকার। উৎসগ্রন্থে থাকা এই গল্পটা একই সাথে প্রাণবন্ত আর ভীষণ স্পর্শকাতর। একবার এক তৃষ্ণার্ত পথিক নিজে পানি খাওয়ার পর খেয়াল করলেন একটা কুকুর প্রচণ্ড তৃষ্ণায় ধুঁকছে আর ভেজা মাটি চাটছে। লোকটার কাছে পানি তোলার মতো কোনো পাত্র ছিল না, তাই সে কি করল জানেন?
সে আবার ওই কূপে নামল, নিজের চামড়ার মোজায় পানি ভরল আর সেটা মুখে কামড়ে ধরে উপরে উঠে এসে ওই অবলা প্রাণীটাকে পানি খাওয়ালো। একটা তৃষ্ণার্থ প্রাণীর প্রতি সহানুভূতির এক অভাবনীয় দৃশ্য এটা। এই ঘটনাটা আসলে একটা সার্বজনীন আইনি আর আধ্যাত্মিক রুলিংকে সামনে নিয়ে আসে। কুকুরকে পানি পান করানোর ওই ঘটনার পর পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে কোনো জীবন্ত প্রাণীর উপকার করাতেই রয়েছে পরম পুণ্য। একটু ভেবে দেখুন, পরিবেশ আর প্রাণীকুলের প্রতি এই যে দায়িত্ববোধ, সেটা সেই প্রাচীন সমাজ ব্যবস্থাতেও আধ্যাত্মিকভাবে কতটা ভারী আর মূল্যবান বলে ধরা হতো। এবার দুটো ভিন্ন ঘটনার শক্তিশালী বৈপরীত্যটা একটু মিলিয়ে দেখি। একদিকে একটা তৃষ্ণার্থ কুকুরকে পানি খাওয়ানোর জন্য একজন মানুষ ঐশ্বরিক ক্ষমা পেয়ে যাচ্ছেন, আর ঠিক উল্টো দিকে একটা বিড়ালকে বেঁধে রেখে তাকে অনাহারে আর তৃষ্ণায় কষ্ট দিয়ে মারার কারণে আরেকজনের জন্য জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। সম্পদ ভাগ করে নেওয়ার আধ্যাত্মিক পুরস্কার আর নিষ্ঠুরতার শাস্তির মধ্যে এর চেয়ে স্পষ্ট দৃষ্টান্ত আর কী বা হতে পারে। আমরা চলে এসেছি আমাদের শেষ ভাগে, পানি কুক্ষিগত করার শাস্তি। শাস্তির এই তালিকাটা খুব স্পষ্টভাবে বলে দেওয়া আছে। প্রাচীন শাস্ত্র মতে শেষ বিচারের দিন 3 ধরনের মানুষকে সম্পূর্ণ উপেক্ষা করা হবে এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। প্রথম দুজন হল তারা যারা স্রেফ বেশি লাভের আশায় বা অন্যের সম্পদ মেরে দেওয়ার জন্য মিথ্যা কসম খায়। আর তৃতীয় ব্যক্তিকে জানেন? সে হল সেই লোক যার কাছে প্রয়োজনের চেয়ে বেশি পানি থাকা সত্ত্বেও সে একজন মুসাফির বা পথচারীকে তা দিতে অস্বীকার করে। খেয়াল করে দেখুন, পানি আটকে রাখাকে এখানে চুরি আর জালিয়াতির মতো সমান মাপের অপরাধ হিসেবে ধরা হয়েছে। এই চূড়ান্ত রুলিংয়ের মধ্যে যে দারুণ একটা কাব্যিক ন্যায়বিচার বা পোয়েটিক জাস্টিস লুকিয়ে আছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। এখানে বলা হয়েছে, যে ব্যক্তি প্রকৃতির দেওয়া একটা সর্বজনীন উপহার থেকে অন্যকে বঞ্চিত করবে, চূড়ান্ত বিচারের দিনে তাকেও ঐশ্বরিক অনুগ্রহ থেকে ঠিক একইভাবেই বঞ্চিত করা হবে। কারণটা খুব সোজা, যে জিনিস মানুষ নিজে সৃষ্টি করেনি তার উপর একচেটিয়া আধিপত্য বিস্তারে কোনো অধিকারই মানুষের নেই। এই বিষয়টা সত্যিই আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। আমরা দেখলাম প্রাচীনকালের সেই সুশৃঙ্খল আইনি ব্যবস্থায় পানি বণ্টন ছিল জীবন বাঁচানোর অন্যতম প্রধান শর্ত। সেই প্রাচীন যুগেও যদি একটা সাধারণ কূপ বা খালের অতিরিক্ত পানি আটকে রাখা এত বড় মাপের অপরাধ হিসেবে গণ্য হয়ে থাকে, তবে একটু ভাবুন তো আজকের দিনের কথা। বর্তমান বিশ্বে যেখানে কর্পোরেট মনোপলি আর পরিবেশ দূষণের কারণে সুপেয় পানির তীব্র হাহাকার চলছে, সেখানে আমাদের এই সম্পদ ব্যবস্থাপনাকে আমরা কিভাবে মূল্যায়ন করব? প্রাচীন এই জ্ঞানগুলো কিন্তু আজকের আধুনিক পরিবেশগত সংকটের সমাধানেও আমাদের অনেক কিছু শেখাতে পারে। এই চিন্তার খোরাকটুকু রেখেই আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।